just via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. Supriya Darshak, from all over the world, this is Sharabat Hossain from Washington DC studio, Millennium TV আজকের আয়োজন আলাপন আমাদের আজকের সাবজেক্ট শিক্ষা রাজনীতি ও সংস্কৃতি। আপনারা প্রত্যেক শনিবার আমাদের প্রোগ্রাম দেখে থাকেন। আমি ওয়াশিংটন থেকে এবং আমাদের আজকের গেস্ট ডক্টর শওকত আলী ফ্রম নিউ ইয়র্ক এবং আমাদের সাথে লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন ডক্টর নূর মোহাম্মদ তাফাদ্দল ফ্রম হেডকোয়ার্টার ইন নিউ ইয়র্ক এন্ড সাইদুর রহমান মান্না ফ্রম বাংলাদেশ। প্রত্যেকে যারা আমাদের পিছন থেকে কাজ করছেন, আমাদের সিইও সহ সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের আমাদের অতিথি ডক্টর শওকত আলীকে একটু পরিচয় করে দিচ্ছি। উনি আমাদের সবসময় আমাদের প্রোগ্রামে আসেন। রিয়েলি থ্যাংক ইউ মিস্টার ডক্টর শওকত আলী আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য। I welcome Dr. Shaukat Ali to our show today. Assalamu alaikum. Babu bhai. Walaikum assalam. খুবই টায়ার্ড আমরা, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের আগমন উপলক্ষে আমাদের সবার উপর দিয়েই আমরা যারা এর সাথে একটু সংশ্লিষ্ট ছিলাম একটা ধকল গেছে, কতগুলো বিনীত রজনী কেটেছে। আপনিও তাদেরই একজন ছিলেন। তারপরেও আপনি সারা রাত গাড়ি চালিয়ে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ফিরে ভাই সকালবেলা এই যে বিরক্ত শুরু করলেন, থ্যাংক ইউ। এই চলাচলের জন্য মেনি থ্যাঙ্কস। না I'm proud of you. আপনার সাথে আমি বেশ সপ্তাহখানিক না, অ্যাটলিস্ট 3 weeks from now কানাডার আমাদের সেই ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিদের আমাদের ডক্টর হাসনাত হোসেনের নেতৃত্বে আপনি ছিলেন ওখানে আমাদের কিনোট স্পিকার। আপনি 000 নিয়ে কথা বলেছেন। তো আপনাকে এই টায়ারলেস ভাবে আমি খুব কাছে থেকে দেখেছি এবং কালকে আপনি আমার লাঞ্চটা আপনি আমাকে খাওয়ালেন যে চমৎকার ম্যানাটানে কি বলে এটা যে আপনার সেই লাঞ্চ আমি জীবনে ভুলবো না। আপনাকে আমি আজকের অনুষ্ঠানে বলবো, প্রথমেই আপনি তো অবশ্যই ওনার পোস্ট সফর নিয়ে কিছু বলবেন, বাট অনেক কিছু আমরা বলতে পারবো না কারণ অনেক কিছু হিডেন থাকা উচিত। উই ওয়ান্ট হিজ সাকসেস, বাট হোয়াট এ স্টার্ট আমি বলবো। ডক্টর ইউনূসের স্টার্ট ওয়াজ সো গুড। এখন এখান থেকে আমরা একটু ইয়েতে চলে যাই। আমরা আমেরিকায় থাকি, আমি আমেরিকার সিটিজেন এন্ড আই রান ফর স্টেট স্টেট। আর আপনিও আমাদের বিভিন্ন সেমিনারে আপনার থেকে আমরা দিক নির্দেশনামূলক অনেক মেসেজ পেয়েছি হাউ টু ডু এ পলিটিক্স ইন হিয়ার ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। সো আমাদের খুব কম সংখ্যক লোক কিন্তু একসময় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন যখন আমি রান করি 19-এ। এখন তো অনেকে সম্পৃক্ত হচ্ছেন, which is so good. আপনি যদি এই কমলা হ্যারিস ভার্সেস ট্রাম্পের ব্যাপার নিয়ে কিছুটা অংশ বলি আমরা, এবং হোয়াট কালচার উই আর মানে প্র্যাকটিসিং হিয়ার, যে আমরা মনে করেন এখানে ট্রান্সজেন্ডার ইস্যু আছে, দ্বৈত ইস্যু আছে, এখানে অ্যাবর্শন ইস্যু আছে, এখানে ইকোনমি। সবাই বলছে আপনি যেটা ইনফ্লেশন চলতেছে, ট্রাম্পরা ব্লেম করছে হ্যারিসকে যে তারাই দায়ী এই অর্থনৈতিক অবস্থার জন্য। আপনি একটা অর্থনীতিবিদ, আমি আপনাকে জানি, শিক্ষাবিদের সাথে সাথেও একসময় আমরা আপনাকে অর্থমন্ত্রী দেখতে চেয়েছিলাম বিএনপির আমলে, আমার মনে আছে। তো আপনি যদি এই ব্যাপারগুলো টাচ করেন যে পলিসি নিয়ে দুই সাইডে কোথায় কে আছে, এবং ট্রাম্পের তো 34 কাউন্ট সাজা হয়ে আছে, বা একটা প্রেসিডেন্ট কি সাজাপ্রাপ্ত প্রেসিডেন্ট হলে কোন দিকে যাবে, তারা নাকি বাইডেন এবং হ্যারিসকেও জেলে নেবে। এগুলো নিয়ে যদি আপনার ব্রেইন স্টর্ম একটু শুনতে চাই। নাও ফ্লোর ইজ ইয়ার্স ডক্টর শওকত আলী, প্লিজ। থ্যাংক ইউ। প্রথমে আমরা একটা দুঃখজনক সংবাদ দিয়েই আমরা শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে হিজবুল্লাহ প্রধান লেবাননে নাসরুল্লাহ সাহেবকে হত্যা করা হয়েছে। ইসরায়েল এই দেশটাকে ধ্বংস করার জন্য, লেবাননকে ধ্বংস করার জন্য ইসরায়েল মারাত্মক দ্রব্যসন্ধি এবং যে ঘৃণ্য অপরাধ করেছে, সেই দেশের ভিতরে তার সব লিডারশিপকে মেরে অলরেডি থাউজেন্ডস অফ পিপল সেখানে ধ্বংস করা হয়েছে, যেটা আপনার শুরু হয়েছে গাজা থেকে। গাজাকে কমপ্লিটলি অবলিটারেটেড করা হয়েছে এবং তারপরে এটা আল্লাহ জানে এটা কোথায় ছাড়াবে। আমি কথাটা এই কারণে বলছি যে আপনি হ্যারিস আর ট্রাম্পের
যে ইলেকশন আসছে, আমি একটা কথা বলি, আমি এদেশে বহুদিন, দ্যাট ইজ কারেক্ট, এবং যুক্তরাষ্ট্রের বহু পলিটিক্স, তাদের পলিসি, ডোমেস্টিক ফরেন পলিসি, ইকোনমিক পলিসি আমার সুযোগ হয়েছে বা সৌভাগ্য হয়েছে দেখার। যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনীতি সব থেকে ইতিহাসের ঘৃণ্যতম। এটা এ কান্ট্রি উইদাউট এ ফিলোসফি, এ কান্ট্রি উইদাউট ডাইরেকশন। তৃতীয় বিশ্বের যে ধরনের রাজনীতি চলে, এই রাজনীতি এখানে চলছে। আমি একটু ফিলোসফি কথাই বললাম, তার কারণ ইটস এ রিমেনিং সুপার পাওয়ার। এটা রিমেনিং সুপার পাওয়ার আজকে দীর্ঘদিন থেকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো গাজাতে, সে যুদ্ধটা বন্ধ করার মতো ক্ষমতা তার নাই। ডেমোক্র্যাট যারা ক্ষমতায় ছিল, আমাদের ধারণা ছিল যে তারা ফোর্সফুলি এই হত্যাযজ্ঞ, এই মানবিক যে একটা ডিজাস্টার, সেখানে তারা এগিয়ে যাবে, এটা ফেল করেছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি ট্রাম্পের যে বিজয় পরাজয়, আই ডোন্ট রিয়েলি গিভ এ ড্যাম, এই লোকটা জগতের তৃতীয় শ্রেণীর একটা প্রাণী। তিনি এই ইস্যুকে কোনো ইস্যু বলেই মনে করেন না। আমি জীবনে কখনো দেখিনি, মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে ইলেকশনে, যুক্তরাষ্ট্রের সাথে সাথে একটা প্রম্পট রেসপন্স করতো সারা দুনিয়াতে সবসময়। আমি ফ্রি ইউরোপকে, যখন ইস্ট ইউরোপকে ফ্রি করা হয়, তখনও আমি দেখেছি এভরি ডে যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা থাকে। বসনিয়া যুদ্ধের সময় আমি সেখানেও দেখেছি, প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় এভরি ডে তারা এই সবগুলো নেওয়ার জন্য দৌড়দৌড়ি ছোটাছুটি করতো। ইতিহাসের তৃতীয় শ্রেণীর রাজনীতি যারা করে থাকে বিদেশে, ঠিক তার মতো যুক্তরাষ্ট্র চলে গেছে। তাদের হাতেই আমরা, তাদের নেতাই এখন অ্যাকচুয়ালি হ্যারিস, তাদের নেতাই আমি দেখছি ট্রাম্প। আমরা এদের কাছে খুব ভালো একটা কিছু আশা করতে পারছি না। এটা অত্যন্ত দুঃখজনক যে রিমেনিং সুপার পাওয়ার যারা লিডার, তাদের না আছে দর্শন, না আছে চিন্তা ভাবনা, না আছে ডোমেস্টিক পলিসি ভালো, না আছে সারা বিশ্বের জন্য তাদের কোনো পলিসি ভালো, এটা আমি দেখছি না। একটা ছোট্ট রাষ্ট্র পুরো আরব রাষ্ট্র, পুরো মুসলমান জাতিকে ধ্বংস করার সম্পূর্ণ নীল নকশা করছে, আর যুক্তরাষ্ট্র সেখানে আঙুল চড়ছে। অত্যন্ত শেমফুল, শেম অন দি বোথ পলিটিক্যাল পার্টিস। থ্যাংক ইউ। আপনি তো একেবারে একটা ডিফারেন্ট মোটিভ নিয়ে কিছু কথা বললেন, যেটা দর্শক সম্ভবত একটা বড় অংশের দর্শক এই ব্যাপারগুলা খুব ডিফারেন্ট ভাবে নেবে। আমি একটু অবাক হয়ে গেছি আপনার এই স্টেটমেন্টটাতে, থ্যাংক ইউ সো মাচ। বাট আপনি এই যে বর্তমানে আমাদের যে চলতেছে যেটা এখানে, যে কমলা হ্যারিস ভার্সেস ট্রাম্প, দুজনের ইকোনমিক্যাল সাইডটা নিয়ে বা অ্যাবর্শন সাইড নিয়ে, বা সুপ্রিম কোর্টে যদি আরো 3টা জাস্টিস অ্যাপয়েন্ট করে, যদি রিপাবলিকানরা চলে আসে, নাথিং ইজ ইম্পসিবল ইন দিস কান্ট্রি, ইটস লাইক নেক এন্ড নেক চলতেছে এখন। বাট পেনসিলভেনিয়া ইজ দ্য ফ্যাক্টর ইস্যু নাও, মিস্টার শওকত আলী। পেনসিলভেনিয়া যদি কমলা হ্যারিস লিড নিয়ে নিয়েছে অলমোস্ট, এটা যদি উইন করতে বলে দেন ক্লিয়ার শট, তাহলে একজন মহিলা রাষ্ট্রপতি আমরা পাচ্ছি। তাহলে অ্যাবর্শন ইস্যুটা নিয়ে যা চলতেছে, ট্রাম্প যদি পাস করে বলে, তাহলে কি হবে মহিলাদের ইস্যুটা? আপনি যদি এগুলো নিয়ে একটু কথা বলতে চান, আমরা তারপরে যাচ্ছি আমাদের অন্যান্য ইস্যুতে। না, পেনসিলভেনিয়া সহ এই যে 3-4টি স্টেটে তাদের খুবই ভালনারেবল অবস্থা রয়েছে। হ্যাঁ, এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে কোনো সার্ভেতে দেখা যাচ্ছে যে ট্রাম্প এগিয়ে আছে 2-3%। আবার কমলা হ্যারিস কোনো সার্ভেতে দেখা যাচ্ছে যে সেও এগিয়ে আছে। এখানে যে বিষয়টা লক্ষণীয়, যে সেটা হচ্ছে যে ইন জেনারেল যদি পাবলিক পলিসি, ফরেন পলিসির দিক দিয়ে দেখা যায়, তো ট্রাম্প অবশ্যই একটা কোটারি স্বার্থ মেনটেন করে। আমার একটা ভয় হচ্ছে যে যখন এই সমানের সমান, আপনি ন্যাশনাল পোলগুলো দেখে থাকবেন যে পার্থক্যটা উইথিন এরর মার্জিন, আমরা বলি 5% এরর মার্জিন, আপ অর ডাউন। তো এই মার্জিনের ভিতরে দিয়ে যদি পাশ করে, বিশেষ করে হ্যারিস যদি পাশ করে যায়, তাহলে ঠিক যে খেলা হয়েছে বাইডেনের সাথে, এক্স্যাক্টলি এটা নিয়ে ফাইট হবে। এবং ওই যে আমি বললাম যে এই ডাইরেকশনলেস স্টেট যেমন এশিয়া আফ্রিকা ইলেকশনের পরে মারামারি বাঁধে, এখানেও আমরা তাই দেখতে যাচ্ছি। কারণ ট্রাম্প কোনো ক্রমেই
এটা গ্রহণ করবে না, তার পরাজয়কে সে গ্রহণ করবে না এবং তার সাপোর্টাররা করবে না। আমরা ওই সময় দেখেছি যে বাইডেনের সাথে যখন তার হয়েছে, বেশ কিছু গ্যাপ ছিল ইলেকশনের, বিভিন্ন স্টেটে ছিল, এবং যে স্টেটগুলোর কথা আপনি বললেন যে তারা ডিসাইডিং ফ্যাক্টর, সেখানের গ্যাপগুলো আরো ভালো ছিল। ফলে যদিও ট্রাম্প অভিযোগ করেছে যে হ্যাঁ এটা হবে এটা হবে, কিন্তু তারই যারা প্রসিকিউটর ছিল ইলেকশন কমিশনের ভিতরে, তাদের যে লোকজন ছিল, প্রত্যেকটা লোক যারা সার্টিফাই করেছে, তাদের অ্যাটর্নি জেনারেল যারা ছিল, তারা সবাই সার্টিফাই করেছে ট্রাম্পের বিরুদ্ধে, যে এটা বাইডেন এখানে অ্যাকচুয়ালি পাস করে গেছে উইথ এ ভেরি গুড মার্জিন। ট্রাম্প এটা বিশ্বাস করিনি। আমার ভয় হচ্ছে যে এই যে তিনটে স্টেট, এরা যদি এই জিনিসগুলো ডিসাইডিং করে, অন্যান্য স্টেটে কিন্তু সমানে সমান, এটা আপনার মনে রাখতে হবে। আপনি ডিসাইডিং ফ্যাক্টর বলছেন তিনটে স্টেটকে, আর এই বাকিটা এই ধরেন প্রায় 50-এর কাছাকাছি স্টেট যেগুলো আছে, 47, 48, সেখানে পাশ করে গেলে অবশ্যই ট্রাম্প এগুলো চ্যালেঞ্জ করবে আগের থেকে বেশি, আরো জোরালো ভাবে। সুতরাং আমি যে কথাটা বলেছি এটা হাইলি ফিলোসফিক, কিন্তু আমি ওখান থেকে নড়তে চাইনি। যেই রাষ্ট্রটা আল্লাহর ইচ্ছায় হোক, যে কোনো কারণেই হোক, এটা সম্পূর্ণ একটা বিধ্বংসী একটা রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং হবে। ইলেকশনকে আগে একটা নিয়ম ছিল যে একজন প্রেসিডেন্ট পরাজিত, আরেকজন প্রেসিডেন্ট জিতে যাওয়ার পরে তারা একজন আরেকজনকে কংগ্রাচুলেশন জানিত। আপনার মনে রাখা উচিত যে বাইডেনকে আজও পর্যন্ত ট্রাম্প কংগ্রাচুলেশন জানায়নি। ক্যান ইউ ইমাজিন? এটা হচ্ছে রিমেনিং সুপার পাওয়ারের লক্ষণ। এখান থেকেই আমরা বলতাম বিভিন্নভাবে যে যুক্তরাষ্ট্রের সিস্টেমটা অত্যন্ত ভালো। যেহেতু বাংলাদেশকে আসে আমাদের মনে সবসময় যে একদল পরাজিত হলে আর একদল ভোট চুরিয়েছে, আমি ওকে রিকগনাইজ করি না, এ বলে আমি তোমার পরের দিন জেলখানায়, পরের দিন জেলখানায়। এখন ঠিক একই জিনিস এখানে হচ্ছে। দ্বিতীয় কথা, নিউ ইয়র্ক সিটিতে যেখানে আমি থাকছি, আজকে এখানকার এরিক অ্যাডামসের $100,000 কেস দিয়ে তাকে তাকে বলা হচ্ছে পদত্যাগ করো, পদত্যাগ করো, পদত্যাগ করো। এমনকি তার যে ভোটার, যে কোর গ্রুপ যারা কালো, তারাও বলছে পদত্যাগ করো। কারণ ওখানে জুমানি উইলিয়াম বলে এক ভদ্রলোক আছে, হলো পাবলিক অ্যাডভোকেট। এদের নিয়ম হলো যে যদি কেউ পদত্যাগ করে বা যে কোনো কারণে পদত্যাগ করানো হয়, তাহলে পাবলিক অ্যাডভোকেট উইল বি দি সুতরাং একই এলাকায় বাড়ি, একই জায়গায় তারা থাকে। তারপরে দুটো গুতগুতি বাঁধানো হয়েছে, খুব সুন্দর দেখার মতো একটা গুতগুতি হচ্ছে যে এওর বিষয়টা কত, $100,000। অন দ্য আদার হ্যান্ড, আপনি ট্রাম্প সাদা চামড়ার মানুষ, তাকে কনভিক্টেড করা হয়েছে, হি ইজ সাপোজ টু বি ইন জেল নাও। সেখানে তার কিচ্ছু ভার্ডিক্ট দেওয়া হয়নি। জাজ নিজেই বলতে যে এগুলো দেওয়া হবে ইলেকশনের পরে। আমার কাছে কে জিতলো কেউ, এই যে একটা পচনশীল রাজনীতি, একটা অত্যন্ত মানে হেটেড, ঘৃণার রাজনীতি শুরু হয়েছে, এটা থেকে আমি অবাক হয়েছি। নাম্বার ওয়ান। নাম্বার টু, দেশটাকে বলা হচ্ছে অ্যাডাম টাকা নিয়েছে $100,000 টার্কি। আপনি ইসরায়েলের কথা দেখেন তো, কেউ বলেছে, কেউ কথা বলছে যে তারা কত টাকা দেয়? আইপ্যাক বলে যে অর্গানাইজেশন আছে, ইহুদিদের প্ল্যানটা হচ্ছে এই যত বেশি পারা যায় সিনেটর কংগ্রেসে তাদের লোক, হয় তারা নিজেরা অথবা তার মতবর্ষকে সারেন্ডার করে যারা যাবে তাদেরকে নিতে হবে। এই যুক্তরাষ্ট্রকে এই জন্য আমি বলেছি ইট ইজ নাথিং বাট এই পচনশীল রাজনীতির ভিতরে এরা ঢুকে গেছে। আপনি দেখেন অ্যাডামকে কাইলা পরশু হয়তো শওকত আলী, বাংলাদেশি 6 জনের নাম আছে যারা ভাষায় নিয়ে গেছে, অফিসে নিয়ে গেছে। 6 জনের নাম উল্লেখ আসছে, আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সোর্স মাধ্যমে যে বাংলাদেশের 6 জন ওনাকে 7 থেকে অনেক বড় অংশ পর্যন্ত ডোনেশন দিয়েছে। সেগুলো থলের বিনা থেকে বেরিয়ে আসছে মিস্টার অ্যাডামসকে। সেগুলো আপনি জানেন নাকি? না, আমার কোনো আইডিয়া নেই যে এরা কারা, সেগুলো বলা ভালো না, আমরা বলতে পারছি না until we get the real source. Okay, so if we don't know the reality, then we don't need to discuss. Right. তো আমি একটু চেঞ্জ করে যাচ্ছি আপনার এখান থেকে যে সদ্য তবে একটা জিনিস না, একটা জিনিস হয় কি, এদেশের তো আমি বলি, অনেক সময় বলি যে খয়রাতি পলিটিক্স, নিজের পয়সা দিয়ে তো এরা কেউ নির্বাচন করে না।
এরা লোকের কাছে ধার খরচ করে। আমরা সবাই 5-10 টাকা 20 টাকা 30 টাকা এরকম campaign দিতে হয়। fund is illegal, so yes. এটা দিতে হয়। আমি এর মানেও বুঝি না যে কেন এটা করা হয়। আমি একটা কথা বলি, আহ, আমি যখন এই পড়াই ক্লাসে, তো এমবিএ আছে, একটা এমবিএ মাস্টার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যেটা আছে, এর ভিতরে একটা সাবজেক্ট আছে। তারা বলে এমবিএ পড়ছো কিসে তুমি পড়ো? তো বলে যে আমি লবিং, এমবিএ ফর লবিং পলিসি। আমি যোগ করে বলি দিস ইজ an MBA for fraud policy. একটা লোকের ডিগ্রি নিচ্ছে, এটা লবিং বলে করেছে। আমি বাংলাদেশে করলে এটা হয় ফ্রড, আর এখানে হয় লবিং। আমি এটা যোগ করে বলি, ভাই কোথায় বলবো, নিজেদের সমস্যা এত বেশি বাংলাদেশের যে পরের দেশ নিয়ে যদিও দিস ইজ মাই অ্যাডাপ্টেড কান্ট্রি, তা নিয়ে আর বেশি চিন্তা করার সুযোগ নাই। আমি পলিটিক্সে খুব বেশি আমি পে অ্যাটেনশনও করিনি। ট্রাম্প ভার্সেস এটা, ট্রাম্প যে কথাগুলো বলছে দুনিয়ার সামনে, কোন রকম যুক্তরাষ্ট্রের একটা রিমেনিং সুপার পাওয়ারের এই লোক কোনো রকম কোয়ালিফাই করে না। যে ইনডিরেক্টেড ক্রিমিনাল, যার ভিতরে চার্জ নেওয়া হয়েছে, সে জেলে যাওয়ার কথা, সে প্রচার করে বেড়াচ্ছে গণতন্ত্রের পক্ষে কথা বলছে, এরে ধরো ওরে মারো, মুসলিম বিশ্বকে সে ধ্বংস করার জন্য। এই দেখেন কয়েকদিন পরে সে যদি উইন করে, তাহলে লেবাননও তাদের ইসরায়েলকে দিয়ে দেবে, আপনার গাজাও দিয়ে দেবে, প্যালেস্টাইন দিয়ে দেবে। এই গোলমালের দরকার নেই তো। যেমন সে বলছে ইউক্রেনকে দিয়ে দাও রাশিয়াকে, এই সহজ পলিসি, এইটা হলো তার বিজনেস পলিসি। ঠিক আছে, এই মুনাফা পাস করলো বা জিতলো, এটা আবার যাই আসে না, কিছুই যায় না। আমরা ছোট্ট একটা বিরতি যাবো, এসেই আমরা ডক্টর ইউনূসের, আমাদের প্রধান উপদেষ্টা পোস্ট সফর নিয়ে কিছু কথা বলবো। উনি কি বললেন, উনি নির্বাচন নিয়ে কেন কিছু বলেন নাই জাতিসংঘের ভাষণে, বাট উনি গাজা নিয়ে বলেছেন, ফিলিস্তিন নিয়ে চমৎকার ভাষণ দিয়েছেন। সো এই খুঁটিনাটি ব্যাপার নিয়ে আমরা একটু বিশদ না বললেও হয়তো আগামী সপ্তাহে আমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে ওনার সফরের ব্যাপারগুলো। আমরা আজকে কিছুটা ধারণা যদি আপনার থেকে পাই, আপনি খুব ইনার সার্কেলে ছিলেন, আমিও ছিলাম, আমাদেরকে উই ক্যান ডিসকাস কিছু কিছু জিনিস নিয়ে, এবং বিএনপি আওয়ামী লীগের যে সমাবেশ হয়েছে ওখানে, সেগুলো নিয়ে আমরা কিছু বলবো। একটি বিরতি যাচ্ছে দর্শক, এসে আমরা ডক্টর শওকত আলীর বিশদ আলোচনায় মেতে উঠবো। আমাদের সাথে থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা কেমন আছো? মা ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম খোলামেলা ভাবে ডক্টর শওকত আলী, উনি বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং আমাদের টক শোর ইউটিউবের একটা স্টার বলবো। উনি অনেক তথ্যপত্রতে কোথাও নাকি দিয়ে ঘুরতে গেলেই উনি এখন শিক্ষাবিদ থেকে বেশি ইউটিউবের স্টার হিসেবে ওনার আলোচনার জন্য সালাম পাচ্ছেন উনি অনেক স্টারদের মতো। আপনাকে ইউটিউবার স্টার বা সেলিব্রিটি বলা শুরু করেছি ডক্টর শওকত আলী আমরা। আপনার তথ্য সারা বিশ্বে যাচ্ছে। আপনি যদি এখন বর্তমানে আমাদের যে পরিস্থিতি চলছে যুক্তরাষ্ট্রে এবং জাতিসংঘের একটা বড় ধরনের সেশন চলতেছে, যেখানে সারা বিশ্বের একটা বড় ধরনের অংশ রাষ্ট্রনায়কদের উপস্থিতি হয়, ইনক্লুডিং প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার, যেটা প্রথম শুরুতেই আমাদের দেখলাম আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা এসেছিলেন জাতিসংঘে, এবং উনি এসেই গোলাগুলি করলেন আমাদের প্রাউড প্রেসিডেন্ট বাইডেনের সাথে। এরপর তো লাগাতার সারা বিশ্ব দেখছে কি হয়েছে। সো ওনার এই টায়ারলেস সফর নিয়ে পিন ড্রপ সময় করতে পারছিলেন না কোথাও। এত রাষ্ট্রনায়করা ওনার সাথে দেখা করতে চাচ্ছিলেন, হিমশিম খেয়ে যাচ্ছিলেন ওনার ছোট্ট একটা টিম যারা এসছেন। সো আপনি যদি ওনার সফরের বক্তব্য ফার্স্ট, উনি যেহেতু জাতিসংঘে বক্তব্য দিয়েছে, আপনার পুরো বক্তব্য যদি শুনে থাকেন বা ডিটেল আউটলাইন গুলো আপনি কি দেখেছেন, উনি গাজা নিয়ে একটু কথা বলেছেন, ফিলিস্তিন নিয়ে সরাসরি, এবং উনি নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলে দিয়েছেন 18 মাসের ভিতরে হয়তো নির্বাচনের সম্ভাবনা আছে। আর উনি বলেছেন যে সংস্কার করে এবং ভোটার তালিকা শেষ করে নির্বাচন করবে, কিন্তু উনি
জাতিসংঘে অনেক কথাই বলেছেন, বৈষম্য বিরোধীদের নিয়ে বিভিন্ন জায়গায় টাচ করেছেন, কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা উনি বলেন নাই। আপনি যদি ব্যাপারটা ছোটখাটো ভাবে আপনি বিশ্লেষণ করতে পারেন, উইল বি রিয়েলি গ্ল্যাড ফর অল ওভার দি ওয়ার্ল্ড এর মানুষ কিন্তু আমাদের টক শো গুলা দেখে এখন বা দেখছে। প্লিজ। না না, এটা একটা ভালো সাবজেক্ট আপনি উত্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ যে এই যুক্তরাষ্ট্রের এবং বাংলাদেশ সম্পর্কের বিষয় যেগুলো আপনি বললেন অত্যন্ত চমৎকার, এই ব্যাপারে আলাপ হয়েছে এবং স্যার যে বক্তব্য দিয়েছে ইয়েস ওটাই আমি শুনেছি। এখানে যেসব দেওয়া হয়েছে ফরেন পলিসিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। হ্যাঁ, তিনি গাজার ব্যাপারে তীব্র নিন্দা করেছেন, প্যালেস্টাইনদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন, গণতান্ত্রিক বিশ্বকে আরো মজবুত করার জন্য যে যে কথাগুলো বলা হয়েছে, না বাংলাদেশ নিয়েও তিনি বলেছেন। বাংলাদেশের ব্যাপারে তিনি যেটা বলেছেন সুস্পষ্ট, যেটা দেশে থাকতেও বলেছেন, সেটা হলো যে রিফর্মের জন্যই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তো এর আগেও ছিল অনেক সময়, কিন্তু এই সরকারটা আগে ছিল তাদেরকে বলা হয়তো ইলেকশন দিয়ে চলে যেতে হবে তাদের। এইবার শুধু ইলেকশনের দায়িত্বই না, রিফর্মটা করে যেতে হবে। যে বস্তা বসা রাজনীতি যেটা করে আমার কোনো সুযোগ পাইনি, এটাকে কখনো করার কোনো সুযোগ আমরা কখনো পাইনি, কেউ করুনি। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আগের পূর্ববর্তী সরকার যেগুলো ব্যবহার করেছে, যে অস্ত্র ব্যবহার করে জনগণের বিরুদ্ধে, পরবর্তীকালে দেখা যায় ইলেকশনের পর আরেক দল ঠিক একই রকম ব্যবহার করেছে। আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি ৭১ সালে, আমি সবসময় বলি যে ভারত কখনো স্বাধীনতা যুদ্ধ করে আমাদের দিনই। ভারতের ইতিহাসে আমরা জানি যে পাকিস্তানের সাথে সমস্ত যুদ্ধের সমস্ত সেক্টরে তারা পরাজিত হয়েছে। ৭১ সালে তারা ক্রেডিট নেয়, কারণ ফুলফ্রন্ট যুদ্ধতে আমরাই ছিলাম। তো আনফরচুনেটলি যে স্বৈরাচার ফ্যাসিস্ট এই মুনাফেক সরকারটা আমাদের জনগণকে হেয় প্রতিপন্ন করে, আমাদের আর্মি জেনারেল যারা তখন যুদ্ধ করেছে তাদেরকে হেয় প্রতিপন্ন করে, আমাদের পুলিশ বাহিনী, আমাদের তৎকালীন ইপিআর বাহিনী, আমরা ছাত্র ছোট মানুষ ছিলাম, ১৭-১৮ বছর ছেলেপিলে আমরা যেটা যুদ্ধে যে অংশগ্রহণ করি, সমস্ত লোককে হেয় প্রতিপন্ন করে এই মুনাফেক বেঈমান ফাসেক একটা বিদেশি শক্তির কাছে বারবার মাথা নত করে বলেছে তারাই আমাদের স্বাধীনতা দিয়েছে। কোন সরকার, এই জন্য এই সরকারের একটা বিচার হওয়া উচিত যে আমাদের মানুষকে অপমান করা, আমাদের এই স্যাক্রিফাইসকে অপমান করে এটা করেছে। ডক্টর ইউনূস প্রথমবারের মতো ভারতকে হুঁশিয়ারি করেছেন মাত্র ১-১.৫ মাসের ভিতরে ৪বার হুঁশিয়ার দিয়েছেন তিনি ফরেন পলিসির ক্ষেত্রে। অন্যান্য প্রসঙ্গে হয়তো তিনি এখনো যাওয়ার মতো শক্তিশালী নাই। মনে রাখতে হবে আমাদের দেশটা কিন্তু ২০ কোটি মানুষের দেশ, এক একজনের মত এক এক রকম, পথ এক এক রকম চিন্তা। আজকে সকালে একটা ভালো, বিকেলে আরেকটা জিনিস একই লোকের মুখ থেকে বলে, ফলে মুনাফিকের বয়ে গেছে। ডক্টর ইউনূসের হাতে একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে এই, যিনি একমাত্র সংস্কার করলে, টেকসই সংস্কার যদি করা যায়, রাজনীতি, অর্থনীতি, ফরেন পলিসি, এমনকি ধর্মীয় বিষয়গুলো নিয়ে, নির্বাচন বিষয় তো অবশ্যই আছে, তাহলে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। ফলে ডক্টর ইউনূস, আপনি জানেন আমি সবসময় স্যার বলি কারণ আমি ক্লাসের ডাইরেক্ট ইজ মাই টিচার। তো ফলে আমি অনেক সময় নাম ধরিনি, আমি স্যারই বলি, যা আমার অভ্যাস। তো ওনার পরে দায়িত্বটা আরো ডবল হয়ে গেছে। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে বাবু ভাই এখানে, যে এখানে তিনি একসাথে নির্বাচন, একসাথে রাষ্ট্র পুনর্গঠন, একসাথে স্বৈরাচারের বিচার, আর একসাথে অর্থনৈতিক পুনর্গঠন, প্লাস তিনি সংস্কার করবেন। এতগুলো দায়িত্ব দিয়ে যদি আমাকে বসাইতে, আমি মাপছে পরের দিন চলে আসতাম। আই ক্যানট ডু দ্যাট। এতদিন তত্ত্বাবধায়ক সরকারের যে আইডিয়াল মডেল যেটা ছিল, সেটা হলো ইলেকশন দিতে হবে। ভাই আমার ভোটার লিস্ট নেই, 15 বছরের ভিতরে মানুষগুলো কেউ ভোটার, সম্পূর্ণ মৃত মানুষের লিস্ট রয়ে গেছে, ভোটার লিস্টে রয়ে গেছে, তারা ভোট দিয়ে বেড়াচ্ছে, ছাগল কুকুর গরু ভেড়ার লিস্ট হয়ে গেছে। আরে ভাই ভোটার লিস্ট করতে হলে তো একটা মানুষের 1-1.5 বছর লাগবে। না, আমার পয়েন্টটা শেষ করে আমি বলে নেই। এই শোনেন, এই ভোটার লিস্টে কথাটাই বলছি, আমি একটা ক্লিপ দিয়ে দিচ্ছি।
আপনি এবং আমি দুজনেই পররাষ্ট্র উপদেষ্টা তৈ সাহেবের সামনে বসা ছিলাম যখন তুমি টাইম টিভিকে ইন্টারভিউ দিচ্ছিলেন, এবং আমরা তখন একটু আলোচনা করলাম। উনি কিন্তু বললেন সরাসরি ইন্টারভিউতে যে এই যে ভোটের কথাটা আপনি বলছেন, যে ভোটই তো হয় না 11 বছর 12 বছর 15 বছর। হ্যাঁ, বলেন। এক্স্যাক্টলি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইয়েস, তৌহিদ সাহেব আমাদের সাথে কালকে যখন বসেন তখন তিনি এই কথা বলেছেন। আমি যে প্রশ্নটা করেছিলাম যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক এটা, আমি একজন অর্থনীতিবিদ নিয়ে আমার এই প্রশ্নটা থাকা উচিত। আমি যদি এই প্রশ্ন না করি তাহলে আপনারাই বলবেন যে এটা কি ধরনের অর্থনীতিবিদ হলেন শওকত ভাই, তাই তো? উনি যেটা বলেছেন যে আমাদের সাথে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টের কথা যেটা আমি বলেছি, কারণ জিপিএস সিস্টেমটা এখন আপাতত স্থগিত রয়েছে, কিন্তু এটা কিন্তু রেকটিফাই করা হবে যদি সিনেট এটা পাস হয় বা কংগ্রেসে যদি আবার পাস হয়ে যায়। এরা কিন্তু বারবার চেষ্টা করছে যে কতগুলো সিলেক্টেড কান্ট্রিকে একটু সাহায্য করা, এর ভেতরে বাংলাদেশ আছে। তো এখন এই প্রশ্ন জবাবটা তো আমি জানি যে এটা কংগ্রেস সিনেট আগে পাস করতে হবে, তারপরে বাংলাদেশ অবশ্যই ইউনূস সাহেব থাকলে এটা সুবিধা পাবে। হাউবার বায়োলেটারাল রিলেশনের সময় একটা জিনিসকে বলা হয় প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট বিটুইন দি টু কান্ট্রিজ। ট্রেড রিলেশনশিপে এই প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টের কথাটা আমি বলেছি। উনি বলেছেন তৌহিদ হোসেন সাহেব যে উনি হয়তো এই টার্মটা নিয়ে ভেরি ফ্যামিলিয়ার না, কারণ উনি তো অর্থনীতিবিদ না বা উনি বলেছেন, আমি দেখলাম একটু চিন্তা করছেন, এবং উনি বলেছেন যে হ্যাঁ এটা হচ্ছে, এটা হবে। এবং আমার ধারণা যদি ডক্টর ইউনূসের সরকার এই মানে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টটা পাই, যেটা আমরা অর্থনীতির ভাষায় বলি, দ্যাটস অল ইউ নিড। তার মানে হলো আমাদের পণ্য আমদানিতে আমরা একটা সহজ শর্ত পাবো, আর পণ্য রপ্তানি যখন যুক্তরাষ্ট্রে করা হবে তখনও আমরা ইজি এন্ট্রি পাবো। ট্যারিফস আছে, কোটা আছে, এগুলো অনেকগুলো বিষয় আছে। সেই জিনিসগুলো যদি শিথিল করা হয় তাহলে আমাদের যারা কম্পিটিটর তার থেকে যদি 1% 2% কম দামে যুক্তরাষ্ট্র দিই, দ্যাটস অল ইউ নিড। ইট মিনস $1 বিলিয়ন। আপনার আমাদের আশা করি হোপ ফর দি বেস্ট। আমরা যখন আলোচনা করছিলাম ঠিক তখনই টাইম টেলিভিশনে একটা ইন্টারভিউ ছিলেন কিছুক্ষণ পরেই। সো টাইম টেলিভিশন ইন্টারভিউতে কয়েকটা কোশ্চেন আসছিল, এবং আমাদের তার পরপরই একটা ছোট্ট সাংবাদিক সম্মেলন হয়েছে ওই একই জায়গায়। ওখানে আমরা উপস্থিত ছিলাম, আর আমি যেহেতু এডিটর এন্ড পাবলিশার, আপনিও একটা পত্রিকার সাথে জড়িত, আমরা ওই সময়টাও ছিলাম ওখানে। তখন কিছু কোশ্চেন করা হয়েছিল ওনাকে। আমি কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই দর্শকদের স্বার্থে, সারা বিষয়টাকে দেখবে তারা জানতে চাচ্ছে কি হয়েছিল ওখানে। কারণ পররাষ্ট্র উপদেষ্টাই কিন্তু ওনার মুখপাত্র হয়ে নিউ ইয়র্কে বেশ কিছু কথা বলেছেন, এগুলো মানুষ জানা দরকার। আপনিও যেরকম জিএসপি দিয়ে কোশ্চেন করেছেন, হোয়াট এ ওয়ান্ডারফুল কোশ্চেন। অনেকে জানেন না যে আপনি এটা কোশ্চেনটা করবেন। আপনি জানতে চেয়েছেন হোয়ার দে স্ট্যান্ড। জনাব তাহের টাইম টিভি থেকে জিজ্ঞেস করলেন যে একটা স্পেসিফিক যে দাবি দাওয়া নিয়ে, তখন উনি বলেন আপনার মতো আরো অনেকে জিজ্ঞেস করেছে দাবি দাওয়া নিয়ে, বিমান ইস্যুটা এসেছিল। আমি একটা কোশ্চেন রেজ করেছিলাম যে শেখ হাসিনাকে বা যেই প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ছাত্রদের আন্দোলনের মুখে উনি পালিয়ে গেলেন, সেই সরকারের প্রধান যে শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসলে এটাকে লাইভ টেলিকাস্ট করা হবে কিনা, যেটা আমরা পত্র পত্রিকা মিডিয়ায় শুনেছি, এটা সত্য কিনা উনি সেটা একটু ঘুরিয়ে বললেন। কিন্তু আমার এই ব্যাপারগুলো নিয়ে আপনার কাছে আমি একটু জানতে চাই, ওনার এই কথাগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, উত্তরগুলো আপনি ভালোভাবে শুনেছেন, যে বিমানের ব্যাপারটা উনি বাংলাদেশের এয়ারপোর্টের সংস্কারের কথা বলে, যে এয়ারপোর্ট এতদিন দেখিয়েছে খুব নতুন নতুন এয়ারপোর্ট, কিন্তু আসলে এখন পর্যন্ত কাজ হয় নাই। অনেকগুলা কাজ ফিক্স না করলে বিমান আসা যাওয়ার ব্যাপারটা কি জানি উনি বোঝাচ্ছিলেন এখানে একটা। দ্বিতীয় হলো এখান থেকে বিমানের স্লট পাওয়ার ব্যাপারটা উনি একটু ধর্মজালে আছেন। আপনি যদি শুনে থাকেন ব্যাপারটা ভালোভাবে, কিছু উত্তর যদি আপনি ওনার উত্তরগুলো দিতে পারেন, এটা অনেক উপকার হবে আমাদের দর্শকদের জন্য। প্লিজ মিস্টার স্বাগত। না, আমি প্রথম কথা যে যখন আমি প্রশ্নটা করি, ওনার ব্রিফিং শেষ হওয়ার সাথে সাথে প্রশ্ন করি। রিমেম্বার, আমি কিন্তু একটা এডিটোরিয়াল স্টাফ ছিলাম 5 বছর ঢাকা এবং এই সময় এই যারা আজকে ঘুরে বেড়াচ্ছে নিউ ইয়র্কের পথে সাংবাদিক নাম ধরে, তারা কিন্তু ঢাকা শহরও আসেনি।
আমার প্রশ্নটাকে থামিয়ে দিয়ে বলা হলো যেগুলো আমি ডিসকাস করি না সচরাচর করা হয়তো বা উচিত না, সেটা অন্য বিষয়। তো আমাকে থামিয়ে দেওয়া হলো, দিয়ে বলল, তাহের সাহেব বললেন যে ওনার ব্রিফিং শেষ হয়নি। পররাষ্ট্রমন্ত্রী একজন অত্যন্ত নম্র, ভদ্র, শিক্ষিত, কথাটা রাখেন। সেখানে উনি বললেন যে না, আমার ব্রিফিং শেষ হয়েছে, এবং এর ভিতরে হঠাৎ করে ইনসার্ট করলেন তাহের যে এটা সাংবাদিক নীতিমালায় পড়ে না, এটা টোটালি ননসেন্স এন্ড স্টুপিডিটি। আচ্ছা, তারপরে আমি ভদ্রতা সহকারে দ্বিতীয়বার আমি রেজ করিনি, আমি চুপ করে বসে আছি। দেখি উনি আমাকে জিজ্ঞেস করছেন আপনার একটা প্রশ্ন ছিল। ইট ইজ এ গ্রেট অনার ফর মি যে একজন শিক্ষিত মানুষ আর একজন শিক্ষিত মানুষকে চিনতে পারে। আর যারা অশিক্ষিত তথাকথিত সাংবাদিক পেশাধারী, মনে রাখবেন আমি কিন্তু এই পেশা থেকে যুক্তরাষ্ট্রে আসার পরেও 6 মাস আমাকে বেতন দেওয়া হয়েছে একজন জার্নালিস্ট হিসেবে সেই পত্রিকায়, যেহেতু আমি একটা ডেইলি পত্রিকার স্টার, মানে এডিটোরিয়াল স্টাফ ইজ দি হেড, নট এ চুনোপুটি ওই রাতারাতি দৌড়দৌড়ি করে আমি কাউকে খাটো করতে চাইনি, কিন্তু আমি ছিলাম এডিটোরিয়াল স্টাফ, শত লেখা আমি লিখছি। আমি আমি দেখলাম হোসেন আমাদের চমৎকার ফরেন অ্যাফেয়ার্স এর উপদেষ্টা আপনাকে বলেন ডক্টর স্বাগত আলী, আপনি কোশ্চেন যেটা করেছিলেন, আই ওয়ান্ট টু হিয়ার ইট। এটা আই এম ভেরি প্লিজড, এন্ড আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এটা লক্ষ্য করেছেন। তো যাই হোক, এটা বড় কথা না। কথা হলো যে সাংবাদিকতারও নীতিমালা আছে, মূর্খতা করতে নেই। সাংবাদিকতার সময় প্রশ্ন করতে হবে, সৌজন্য রাখতে হয়, তার অ্যান্সারটা নিলে সংযোজন। আপনি দেখেছেন যুক্তরাষ্ট্রেও এই কথাগুলো তারা অত্যন্ত ভদ্রভাবেই জিজ্ঞেস করে। তো একজন যদি বলে আর একজন ফলো আপ করে, একজন যদি বলে আর একজন শোনে, কারণ ওই শোনাটাও কিন্তু সাংবাদিকতা নীতিমালায় পড়ে, যে কি প্রশ্ন কি হচ্ছে, কি অ্যান্সার হচ্ছে। এখন এগুলো তো বলে আর লাভ নেই। হাওবার উনি যে আলোচনাটা করেছেন বিমান বা অন্যান্য বিষয় নিয়ে, সেটা উনি বলছেন যে আমাদের ক্যাপাসিটি যে ডেভেলপমেন্ট করার কথা ছিল, সেই ক্যাপাসিটি গুলো ডেভেলপমেন্ট করা সম্ভব হয়নি। তারপরে অর্থের একটা বিষয় আছে, তিনি আলোচনা করেছেন যে একটা দেশে এই ধরনের বিমান চালু করতে হলে যে ধরনের প্রজেক্ট প্রোফাইল করতে হয়, তার ইভালুয়েশন করতে হয়, এটা কখনো করা হয়নি। না করেই একটা রুট দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের কস্ট অ্যানালিসিসের একটা বিষয় আছে। তারপরে এই প্রত্যেকটা এয়ারপোর্টে যেখানে প্লেনগুলো রাখা হবে তার একটা অ্যানালিস থাকতে, কত তাদের ভাড়া দিতে হবে, কত কি করতে হবে, কত প্লেন আসবে, কতগুলো লোক আসবে, ক্রু কতজন থাকবে, আমার লাভ হচ্ছে কত, ক্ষতি হচ্ছে, এটা বিরাট একটা প্রজেক্ট। তো উনি যেটা বলেছেন সেটাগুলো আমরা করছি। উনি কাউকে কখনো বলেননি, আমি জানি না পত্রিকাওয়ালারা চমক হেডলাইন দেয় তাদের নিজস্ব স্বার্থে, উনি কখনো বলেন না যে এটা কাল আসবে, পরশু দিন আসবে। উনি বলছেন এটা আমরা আলোচনা করি, সবাই সম্মিলিতভাবে দিই। আর তারপরে তো উনি তো তারা ইলেকশন সংস্কার এতগুলো জিনিস করছেন, ওরা তো নতুন রুটে এয়ারলাইন চালতে হবে, এটা তো নির্বাচিত সরকারের দায়িত্ব, তাই না? সরকার যখন নির্বাচিত হবে তখন এই সমস্ত প্রজেক্ট গুলো নিয়ে হয়তো আলোচনা হতে পারে। এটাই আমি বুঝছি, এখানে আর বেশি ফালিয়ে ফুপিয়ে চমক করে নিউজ দেওয়ার কোনো বিষয় নাই। না ডক্টর স্বাগত আলী, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি যাবো, এসে আমরা আরো খুঁটিনাটি সফর আমরা কি দেখলাম, আমাদের দুজনের মতে না, শুধু আপনার মতে এবং আমাদের মিডিয়ার টেলিভিশনের পক্ষ থেকে কিছু কোশ্চেন করবো বা কিছু কথা আমিও বলবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, এসে আমরা আমাদের চমৎকার আলোচক ডক্টর স্বাগত আলীর সাথে আমরা আলোচনা করছি, আমার সাথে ফিরে যাবো, আমাদের সাথে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আমরা ফিরে এসেছি আমাদের নিয়মিত আলোচনায়। শনিবার আজকে আমরা কথা বলছিলাম ডক্টর শওকত আলীর সাথে। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা প্রতি শনিবার প্রোগ্রামে করে থাকি চমৎকার আয়োজন আলাপ অনুষ্ঠানটি আমাদের মিলেনিয়াম টিভির একটি অনুষ্ঠান। আমরা চালিয়ে যাচ্ছি বহুদিন ধরে। আপনাদের যারা কমেন্ট করছেন, যারা কমেন্ট করেন, যারা আমাদের দেখেন, অনেকে আমাকে বলেন যে শোটা দেখেছেন। আমি জানিও না আপনারা কারা কারা দেখছেন। এটা সোশ্যাল মিডিয়া দর্শক বৃন্দ, সোশ্যাল মিডিয়া ইজ এ বিগ প্ল্যাটফর্ম নাও। যে সারা বিশ্ব থেকে কে কখন আমাকে এবং ডক্টর শওকত আলীকে বা যারা কথা বলছেন দেখছেন, আমরা নিজেরাও জানি না। হাজারো লাখো লোক দেখছেন। আপনাদের সবাইকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ডক্টর শওকত আলী, কয়েকটা কোশ্চেন আমার চোখে পড়েছে। আমি একজন জার্নালিস্ট, আমি একজন এডিটর, আমি একজন পাবলিশার এবং আমি টক শোর একজন অ্যাঙ্কর এখন আলাপ অনুষ্ঠানের। এই সুবাদে আমি বলছি যে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে যে সরকার আসলো, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন উনি তাদের এমপ্লয়ার। কথাটা অনেকে ওনার সাথে দ্বিমত করেছেন, সেই বিষয়ে যাচ্ছি না আমি। কিছু কিছু ব্যাপার বৈষম্য কাজ দেখা গেছে আমাদের সফরের সময় দেখেছি, এটা আমরা বিশদ আলোচনা করতে চাচ্ছি না। সেগুলো ঠিক করবেন না আমার বিশ্বাস। আমরা নোটিফাই করেছি কিছু কিছু মিডিয়া, যেরকম ডক্টর তৌহিদ হোসেন উপদেষ্টা, ফরেন উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব খুব সুন্দরভাবে বলেছেন যে মিডিয়া ফ্রিডম দিয়েছেন, রাইট? ওনারা মিডিয়া নিয়ে কোশ্চেন করেছে, অনেক ব্লগাররা কথা বলেছে, অনেক আইটি অনেক সোশ্যাল মিডিয়া ছেলেরা কথা বলেছে ওখানে। আরেকটা যেটা সেপারেট যেটা ছিল তাদের প্রেস কনফারেন্স ছোট্ট করে, সেখানে আমি যে কথা শুনলাম তার মাঝে দেখলাম যে কিছু কিছু মিডিয়ার সাথে কিন্তু বৈষম্য শুরু হয়ে গেছে অলরেডি। যেমন পিআর বা জাতিসংঘের যে পার্মানেন্ট মিশনের কিছু কিছু কাজ যারা আগে ছিল তাদেরকে হয়তো খারাপ দৃষ্টিতে দেখছেন, বা কারো কারো আইডি সাসপেনশন করার মতো ইমেল দিচ্ছেন, সেগুলা আমরা সামনের দিকে নিয়ে আসবো যারা কারা কারা সাথে করছে। বৈষম্য বিরোধী কাজের জন্য সরকার ইস্যু যদি বৈষম্য বিরোধী শুরু করে আবার আরেক গোষ্ঠীর সাথে, তাহলে কিন্তু মিডিয়া ফ্রিডম হলো না, এটা নাম্বার ওয়ান। সেদিকটাও দেখতে হবে এবং আমরা জানাবো ভাবে। আপনাকেও বলছি, কিছু কিছু লোককে আমি গ্র্যান্ড হায়াত হোটেল দেখেছি যারা আওয়ামী সরকারের চমৎকার না শুধু বড় ধরনের দালাল ছিল। তারা কিভাবে 33rd ফ্লোর পর্যন্ত চলে যায়, 34 ফ্লোর পর্যন্ত, যেখানে প্রধান উপদেষ্টা অবস্থান করেন সিকিউর একটা জায়গায়, ওখানে আমি অনেক দালালদেরকে দেখেছি। আমি নিজে অন দ্য রেকর্ড বলছি, আমি তাদের নাম বলছি, এবং কিছু কিছু দালালদেরকে বিভিন্ন সাংবাদিকরা বা বিভিন্ন বলে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও তারা ওখানে কিন্তু বিরাজ করছিল। যখন গতকালকে 27 তারিখ, যখন প্রধান উপদেষ্টার বহর সহ সবাই একসাথে তো যেতে পারে না, বিভিন্ন যখন এক্সিট মোড দিচ্ছিলেন, আমি ওই জায়গায় ছিলাম। আমি ওখানে অনেক চাটুকার, অনেক খুব কম সংখ্যক, সরকার বেশি ছিল না, ভেরি লিমিটেড। একটা ভালো জিনিস ছিল যে ওনার লবিতে আগের সরকারদের মতো বড় ধরনের কোনো গ্যাঞ্জাম, তারপরে ওই চাঁদাবাজি বা লবিং বা গ্রুপিং, এগুলো কিন্তু ছিল না। এই একটা জিনিস আমি দেখেছি যে আমি চমৎকার ভাবে ছোট্ট একটা পরিসরের লোকগুলো ওনারা কিন্তু এগুলো অ্যাভয়েড করেছে 100% মনে হচ্ছে আমার কাছে। এটা আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে সব বেরিয়ে যাবো, কিছু ফুটেজের অপেক্ষায় থাকবো, কি হয়েছে কি না হয়েছে এটা এখনই বলা যাবে না, আমরা পরে দেখতে পারবো। কিন্তু সোফার আমি দেখেছি কিছু দালাল, অল্প সংখ্যক দালাল হলো এখানে, দালাল না শুধু তারা ডেঞ্জারাস। আমি আপনাকে অনুরোধ করব, আমি নিজেও চেষ্টা করবো to take them off from the list, and especially জনাব মিস্টার হুদা, নাজমুল হুদা, উনি গিয়াস আহমেদের নাকি আত্মীয় হয় আমি শুনেছি, ভেরি ডেঞ্জারাস। উনি নাকি আরো কিছু কিছু ভিতরে কোনো আত্মীয় হয়, এবং ওনার সাথে যে ভদ্রমহিলা ছিলেন, আপনি যাকে কোশ্চেন করছিলেন, আপনার ইমেলের উত্তর দিচ্ছেন, এই ভদ্র মহিলাও কিন্তু দালাল আওয়ামী লীগের। আমি বলছি, আমি জানি, জেনে বলছি আপনাকে। তো আওয়ামী লীগের দালালরা বা আওয়ামী লীগের পেতাত্তারা যদি পিআর, এবং আপনি দেখেছেন, আমি নাম বলছি না কাদের কাছে আমি কথাগুলো বলেছি, আমি নিজেও আপনার সাথে থেকে আমি ট্রাই করেছি এগুলো দিতে, যে তাদেরকে না সরালে কাজ করতে অসুবিধা হবে আপনাদের। তো এত বড় দেশের সব জায়গায় সবকিছু সরানো জানানোর উত্তর দিয়েছেন ভালোভাবে,
কিন্তু এই দুইজন ব্যাপার কিন্তু এই পিয়ার এন্ড নাজমুল হুদা এরা কিন্তু ভয়ানক ক্ষতি করতে গিয়েও আমরা দেখলাম যে তারা খুব একটা জায়গা পাচ্ছিল না, তারাও ট্রু। আপনি যদি বলেন যে এই যে দেখলেন ব্যাপারগুলা আপনার চোখে কেমন লেগেছে, আপনার কারোর বিরুদ্ধে বলা দরকার নেই, আপনি দেখুন আমি কারোর বিরুদ্ধে বলবো না। আর আমি জানি মিলেনিয়াম টিভি কেও সেখানে তারা ব্যান করেছে না দেওয়ার জন্য। আমি মিলেনিয়াম টিভি ব্যান করে নাই, মিলেনিয়াম বাংলাদেশি অনুষ্ঠানগুলো ওনারা নিজেরাই যায় নাই, বৈষম্য বিরোধী আচরণ করেছে বলে আমার মনে হয়। কিন্তু মিলেনিয়াম টিভি পুরোপুরি না, আমার কথা হবে যে তাদের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট ইস্যু করা উচিত বা প্রোটেস্ট নোট দেওয়া উচিত যে অন্যান্য টেলিভিশন যদি যায় তারা কি ইন দি পাস্ট তাদের রেকর্ড আছে, অন দি রেকর্ড সেগুলো নিয়ে এসে তুলে ধরা যায় যে এরা এটা করেছে। তারা আবার এই সাংবাদিকতার নামে সেখানে ঢুকে পড়েছে, বাহাদুরি করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, যে তাদের ইনফ্লুয়েন্স তৈরি করে বেড়াচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করা যায়। এখন কথা হলো এটা তো আমার দায়িত্ব না, এটা মিলেনিয়াম টিভির যারা নেতৃত্ব, যারা পরিচালক আছে, এটা তাদের উচিত যে এর প্রতিবাদ করা। আর তারা যদি এটা নীরবে সহ্য করে যায় সেটা দ্যাট ইজ আপ টু দেম। আমি একজন সাবেক সাংবাদিক হিসেবে বলতে পারি যে ইট মাস্ট বি প্রোটেস্টেড যে তারা এটা করে। দ্বিতীয় কথা, আমার যে অবজারভেশন, আমি এই জনৈক ইন্ডিভিজুয়াল মুক্ত ধারা উনি এক উপদেষ্টার সাথে বৈঠক করছিলেন গিয়ে আমরা দেখলাম, আমি একটু অবাক হয়েছি। আমি এক কথায় বলেছি যা বলার দরকার আমি তা বলেছি, কিন্তু আমি ঠিক এই মুহূর্তে আমি স্পেসিফিক কোনো ঘটনার কথা বলবো না। I'll wait for that. Maybe in the future I'll discuss this thing. প্রথম যে জিনিসটা আমার লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে। আমি জানি না, আমি দেশে নাই, ওনার যদি এই অবস্থায় হয় তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অতি শীঘ্রই তার বিভিন্ন রকম অসুবিধায় তিনি পড়বেন বিভিন্ন গ্রুপের কাছ থেকে। আমার যেটা এখানে, আমি যেহেতু এর আগেও দুটো রিসিপশন আমি দিয়েছি তাকে, এবং বহু তার অন্যান্য কাজের সাথে আমরা সবাই ছিলেন, আমি সবাইকে নিয়ে যেহেতু কাজ করতে চাই, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল, বিভিন্ন মতের মানুষকে নিয়ে আমি কনসাল জেনারেল অফিসেও আমি এটা দিয়েছি। এ ব্যাপারে আমার বক্তব্য আছে, আমি এখন কিছু বলবো না। শুধু একটা জিনিস, যে কিভাবে প্রথম সফরে তিনি এসে একেবারে জনগণ থেকে দূরে আমলাতান্ত্রিক ভাবে আমলারা তাকে নিয়ন্ত্রণ, এটা ইট ইজ এ শেম অ্যান্ড ইটস এ ভেরি শকিং। আমাদের কমিউনিটির কোনো লোক যদি এই ব্যাপারে না বোঝে, ইট ইজ আপ টু দেম। আমি যা বোঝার আমি তা বুঝেছি। এটা কোনো প্রয়োজন ছিল না, দরকার ছিল না। রিসিপশনও সুন্দরভাবে হতো, তিনি লোকের সাথে দেখাও করতে পারতেন। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে তিনি বা তার সরকার উপকৃত হতো। বিশেষ করে তিনি প্রথম সফরে এখানে আসছে, আমার মনে হয় সেটা ঠিক মতো হ্যান্ডেল করা হয়নি। আর দ্বিতীয় কথা হলো যে কমিউনিটি থেকে হ্যান্ডেল করা হয়নি। তো ইন দি পাস্ট আরো একটা সমস্যা হয়েছে এখানে। ইন দি পাস্ট যখন উনি হেড অফ দি স্টেট ছিলেন না, তখন আমি স্যারের যে রিসিপশন গুলো বা নিউ ইয়র্কে তার সুবিধাগুলো দেখাশোনার দায়িত্ব অনেকটা আমি পালন করেছি, এবং স্যারকে চেয়েছি যত পারা যায় মানুষের কাছে তুলে ধরা। এবং সবসময় লাস্ট রিসিপশন যেখানে আপনিও ছিলেন, গ্র্যান্ড রিসিপশন তাকে যেটা দেওয়া হয়েছে 2013-এ, আপনি জানেন যে আমাদের স্টেজ থেকে স্যারকে নিয়ে আমি আস্তে করে হাত ধরে নিয়ে জনগণের ভিতরে ছেড়ে দিই। আমার এই পর্যন্ত আমার ইনভলভমেন্টটা ছিল ওই জিনিসটাকে ফুটে ধরা, যে ওনাকে জনপ্রিয়, যে উনি প্রবাসের মানুষদের যারা বিপ্লবী এই আন্দোলনে আমাদের সাথে যারা ছিল, আমাদের সাথে যারা মুনাফিকি করে বেইমানি ফাঁসিকি করেছে, তাদের থেকে একটু দূরে রেখে স্বাভাবিক জনগণের কাছে ফিরিয়ে যেতে পারেন, এটা আমি চেষ্টা করেছি সর্বতভাবে। কিন্তু এখানকার মুনাফিক যে লোকগুলো আছে, বিশেষ করে পিআর অফিসের যারা স্থায়ী প্রতিনিধি আছে, তারা এই জিনিসটা মিসহ্যান্ডেল করেছে, এবং তার সফর সঙ্গীরা সামহাও এটা অ্যাকসেপ্ট করেছে। আমি দোষ কাকে দেবো আমি জানি না, এখনো সময় আসেনি। আই উইল ওয়েট লিটল বিট মোর। স্যার একটা সাহস আমাকে দিয়েছেন যে তোমরা সমালোচনা করো, আমাকেও সমালোচনা করো,
এখন এই যদি ফ্রি ওপেন হাইওয়ে হয় তাহলে তো আমারও একটা বক্তব্য ওই হাইওয়ের ভিতরে আমি ঢুকে দিতে পারি। আই ওয়েট ফর দ্যাট, কারণ আমার বক্তব্য আছে খুব সিরিয়াস। আমি নিউ ইয়র্কের মানুষদের ভালোবাসি যেভাবে স্যার ভালোবাসেন। হঠাৎ এই লোকটা এইভাবে চেঞ্জ হয়ে গেল, এটা সমস্ত লোক আমার কাছে জানতে চাই। আমি বলেছি এর জন্য আমি দায়ী না, আমি এর জন্য দায়ী না। ডক্টর শওকত আলী, Many thanks asking this question, but I'll give you the answer in appropriate time. Thank you. ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানটা যেহেতু আপনি বলেছেন, আমিও টায়ার্ড, লাগাতার নিউ ইয়র্কে ছিলাম। আমার পারিবারিক ভাবেও আমরা একটু, আমার ওয়াইফ একটু অসুস্থ ছিলেন বা আছেন, সবকিছু মিলে আমাদের এক্সস্ট। আমরাও আজকে অনুষ্ঠানটা একটু ছোট করে করছি, যেহেতু আলাপ অনুষ্ঠান অত্যন্ত পপুলার, আমরা এটা ছাড়ি নাই এবং আপনাদের এটা মেন্টর মতো হয়ে যাচ্ছেন আপনি এবং ডাক্তার হাসনাত হোসেন আজ ওয়েল। আমি একটু ছোট্ট জায়গায় যাব শেষ করার আগে 5-7 মিনিট, যে দলীয় ব্যাপারগুলো, যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা আরো অনেকগুলা দল আছেন এখন, বাট বিএনপি এবং আওয়ামী লীগ যে সমস্যাগুলা আমরা তুলে ধরি সবসময়, বাট আজকে একটু ডিফারেন্ট হয়ে হচ্ছে। বিএনপি যুক্তরাষ্ট্র বিএনপি না শুধু, এখানে বিএনপি থেকে একজন জনক, আমি নাম বলছি না, ওকে আমরা জম খোকন বলি, উনি যুক্তরাষ্ট্র থেকে এসে কোনো দলীয় ভার্ডিক্ট ছাড়াই মতো এসছেন, এসে নেতা কর্মীদের থেকে লাগাতার ফুল নিচ্ছেন, যে ফুল নেওয়া একেবারেই নিষেধ বিএনপিতে। একটা বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যখন বিএনপি সবচেয়ে বড় দল অপেক্ষা আছে ক্ষমতায় যাবে, বৈষম্য বিরোধী তারা শুরু করে দিয়েছে। চাঁদাবাজি, লুটতরাজ, দখলবাজি। কিন্তু আমি অন দ্য রেকর্ড বলছি, আমি কিন্তু একটা দলের অনুসারী, আমরা সবাই কেউ আমরা এর বাইরে না। এটা থেকে কিছুটা হলে কমেছে, সেটাও কিন্তু বর্তমান সরকারকে অনেকটা বেকাদায় ফেলেছে, যে দখলদারিত্ব এইটা সেটা জামাত বিএনপি সবাই করেছে, তা আমি জানি না আমরা। সো এগুলা কিছুটা হলেও কমে এসছে এখন। আই থ্যাংক দেম এন্ড আই থ্যাংক দ্য কারেন্ট গভর্নমেন্ট। আরো শক্তভাবে এগুলো যদি ঠিক করা যায়, এটা হলো একটা। 2 নম্বর, জনৈক জম খোকন এসে এখানে বিএনপির ভিতরে একটা নিজের সিকিউরিটি ফিয়ার থেকে সে বিভিন্ন স্টেট থেকে কিছু কিছু লোক ডাকলেন, এটা ব্যয়বহুল। যেখানে সরকার প্রধান 7 জন লোক নিয়ে আসলেন, সেখানে একটা লোক লন্ডন থেকে এসে বিভিন্ন শহর থেকে তাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে তাদেরকে এখানে আসতে বলছে, তারা পাহারা দেওয়া। হোয়াট এ শেম, বিএনপি ডোন্ট নিড এনি পাহারাদার ফ্রম ডিফারেন্ট স্টেট। কোন একটা জনৈক নেতা এখানে আসতে গেলে, এটা হলো একটা। আমি অনুষ্ঠানে বলছি এই জন্য যে অনুষ্ঠানে বলতে হয়, এই কথাগুলো অনেকেই দেখে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ যে পিআর এবং কনসাল জেলার বিরুদ্ধে আমরা বলেছি যে হোয়াট দ্য ননসেন্স দে আর ডুইং ফর সিভিক, একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, এটাকে বাতিল করে দেওয়াতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে দুজনকে। এবং সেই জায়গায় আমি নিজেও খুশি হয়েছি বাতিল হয়ে গেছে, কিন্তু বাতিলের সাথে সাথে কিছু ঘটনা ঘটেছে, যে আওয়ামী লীগ জুতা মিছিল করার সুযোগ পেয়েছে, ছোট্ট করে হলো তারা করেছে, আমরা ছিলাম ওখানে। বিএনপি ওয়েলকাম করতে গিয়ে এখানে আরেকটা ভয়ানক পরিস্থিতি করার পর আমার লাভ হয়েছে কি আমাদের দলের, যে যুক্তরাষ্ট্র বিএনপিটাকে সুকৌশলে গলা টিপে হত্যা করার চেষ্টা যারা করছিল জম্মু খোকন সহ, সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা বিরাট অংশ আপনি ছিলেন, আমি ছিলাম, আরো অনেকে ছিল, দেখেছে যে তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্র বিএনপি। এক একটা মোমেন্টাম, যেরকম অলিম্পিক হলে একটা শহর ঠিক হয়ে যায়, এই ডক্টর ইউনূস আমাদের প্রধানমন্ত্রীর সফরে বিএনপিতে একটা নিউ ইয়র্ক বেস না, যুক্তরাষ্ট্রের যে বিএনপি অবহেলিত ছিল সেই নেতা কর্মীরা কিন্তু জেগে উঠেছে বলে আমার বিশ্বাস। তো আমি আপনাকে বলবো যে এই দলীয় ব্যাপারটা নিয়ে আপনি যদিও কথা বলেন না, আপনি আমাদের একটা স্টার স্পিকার। এই যে আওয়ামী লীগ বিএনপি যে পক্ষ বিপক্ষ যে ইউনাইটেড নেশনের সামনে যে একটা শোডাউন ছিল, এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলে আমাদের অনুষ্ঠানে শেষ করেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে কারোর নাম নেব না এবং তাদের কার্যকলাপ বলছি না, আমি যেটা বলবো যে ডক্টর ইউনূস সাহেব যখন জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দেবে, তখন আমি সবাইকে ডেকেছি। তার ভিতরে মেইনলি আমার সাথে ছিল বিএনপি লোকেরা। এই বিএনপির কর্মী তারাই মিলে আমি অনেকগুলো বড় মিটিং করেছি। আমি খালিদ মহিউদ্দিনের যে বক্তব্য ডক্টর ইউনূসকে দারুণভাবে একমাত্র আমি ছাড়া কেউ করিনি, যে আমরা করেছি, আপনি ছিলেন আমার সাথে, আমরা এটা করেছি, যা ভেরি অ্যাডভান্স আমাদের চিন্তা ভাবনার পরিচয় মেলে। একটা গেল, আমি যখন আন্দোলন করছি, র্যালি করছে, আন্দোলন করছে, তখন বিএনপির লোকেরা বলেছে যে আমরা
ইউনূস সাহেবের সম্বোধনা দেব না, উল্টো পাল্টা কথা বলেছে। কিন্তু আমি Absolutely true. আমাদের তরুণ নেতা এক্সকিউজ মি, আমি যাকে অত্যন্ত শ্রদ্ধা করি, শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমানত বলে আমাদের কাছে, আমি মনে করি তারেক রহমান সম্পর্কে যে যা বলে বলুক, বাট মাই স্টাডি, মাই রিডিং এবং তার সাথে সাক্ষাতের পরে আমার একটা ধারণা হয়েছে, ইটস এ ভেরি প্রাগমেটিক। তিনি যখন বললেন যে বর্তমান সরকারকে কোনো ক্রমেই, তত্ত্বাবধায়ক সরকারকে কোনো ক্রমেই ফেল করতে আমরা দেব না, তারা যদি তাদের নিজের কারণে ফেল হয় তাহলে সেটা তাদের বিষয়। এক্সেলেন্ট। ওনাকে যে বা যারা এই অ্যাডভাইস দিয়েছে বা লিখেছে এই বক্তব্যটা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি অতি শীঘ্রই কল করে তাদের এই প্রাগমেটিজম। কিন্তু ভাই, এটা আসছে 1.5 মাস পরে। ইন দ্য মেন টাইম যুক্তরাষ্ট্রের ভিতরে, বিএনপির ভিতরে গতগতি করা চলছে। হাউবার আমার একটা সৌভাগ্য বলতে হয় যে উপরের লেভেল, নিচের লেভেল, থার্ড ক্যাটাগরি লিডার সবাই আমাকে পছন্দ করেন। পরে আমি ডাক দিলেই জেনারেলি আপনারা বলেন যে আমি নাকি বিএনপির ইকোনমিস্ট বা তাদের ফিলোসফার বা যাই বলেন, এটা আপনাদের বিষয়। কিন্তু আমি ডাক দিয়েছি, তারাই এসেছে। আমি এতে গ্লাড যে তারাই শেষ পর্যন্ত আন্দোলনটা, যে আওয়ামী লীগের, আমি বারবার বলেছি যে এক সেকেন্ড, যে তারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শপথ নেয় তাদের মার উপরে, হাসিনার উপরে, তাদের বাবার উপরে, শেখ মুজিবের উপরে। বিএনপির শপথ হচ্ছে আল্লাহর উপরে। শহীদ রাষ্ট্রপতি যে জিনিসগুলো শিখিয়েছে, আমি এই বিশ্বাস নিয়েই তাদের সাথে কাজ করতে ভালোবাসি। এবং তারা শেষে যুক্তরাষ্ট্র বিএনপির যে কথাটা বললেন যে সম্মিলিতভাবে ইউনাইটেড নেশনসে তারা যে বিক্ষোভটা করেছে, ইউনূস সাহেবের পক্ষে যে সাপোর্ট তারা দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই। এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের সাথে যারা আসছে তাদেরকে আমি পার্সোনালি বলেছি যে আমি যে উদ্যোগ নিয়েছিলাম এককভাবে প্রায় 1.5 মাস আগে, সেটাতে আমাদের বিএনপি যুক্তরাষ্ট্র থেকে এরা সবাই অংশগ্রহণ করেছে। কে কোন লেভেলে করেছে, কে বেইমানি করেছে, এটা বলার বোধহয় সময় এখন আসেনি। কিন্তু আমি ইন জেনারেল বলেছি যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সপক্ষে আমরা কথা বলেছি এবং আমরা কোনো ক্রমেই আওয়ামী লীগকে ছাড়িনি। ইউ নো মি ভেরি ওয়েল যে আমি ছাড়ার প্রশ্ন ওঠে না। শুধু তাই না, এখানে 5-6 জন লোক যারা হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে আসছে, এরাই কিন্তু শপথ নেয় ওর বাপ দাদার উপরে। আর আমরা যারা ভোগাডাঙ্গা মানুষ, সাধারণ মানুষ, বিএনপি ভালোবাসি, শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শকে বিশ্বাস করি, আমরা শপথ নেই আল্লাহর উপরে। আমাদের মাটিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমার এই জিনিসটা ভালো লেগেছে। আপনি ধন্যবাদ দিয়েছেন বিবেকে, যুক্তরাষ্ট্র বিবেকে এবং যারা ছিল তাদেরকেও ইনডাইরেক্টলি থ্যাংক ইউ সো মাচ। বাট এই যুক্তরাষ্ট্র বিএনপির এই মানে বিভিন্ন স্টেট বিএনপি, সিটি বিএনপি যারা এই ওয়েলকামকে একবার প্রথম ছিল বিরুদ্ধে, তারপরে পক্ষে আসতে গিয়ে যে প্রবলেম শুনেছি, এয়ারপোর্ট থেকে শুরু করে ডক্টর ইউনূস এসেছে শান্তির মিশন নিয়ে, ওখানে একটা হট্টগোল হয়েছে ওই জম খোকনকে নিয়ে, বিশাল হট্টগোল, সারা বাংলাদেশ, সারা বিশ্ব ভাইরাল হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে ওনারে কেন্দ্র করে জনাব গিয়াস আহমদকে দলের লোকরা যেহেতু এয়ারপোর্টে ফুল দিয়ে গেছে ওই বিতর্কিত লোককে, তাকে স্টেজে, আপনিও সাথে বসা ছিলেন আমাদের সাথে, ওখান থেকে একটা ভয়ানক পরিস্থিতি, 20-30 জন পুলিশ এসে পরে পুরা হোটেল খালি করে দেয় এবং আমাদেরকে ড্রাইভার সিটিতে গিয়ে প্রোগ্রাম শেষ করতে হয়। এই যে গন্ডগোল গুলা কিন্তু হওয়ার কথা ছিল না যদি ওইভাবে না যেত। কোনো গন্ডগোল আমরা কিন্তু এক্সপেক্ট করছিলাম না, কারণ ডক্টর ইউনূস উনি পার্টি করেন না, উনি সরকার প্রধান হিসেবে এসছেন। We want to welcome him, not ধাক্কাধাক্কি, not মারামারি। 3 দিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যারা রাত বিরাত সারাক্ষণ শুধু মারামারির একটা চিত্ত অপেক্ষা করছিল, এটা ওয়েলকাম কেউই করে না। এনিওয়ে, আমরা আমাদের অনুষ্ঠানের থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা দেখছেন তাদেরকেও আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আবারও থাকবেন। জনাব শওকত আলী, আপনি যদি জাস্ট শেষ মুহূর্তে 2 মিনিটে আপনার কনক্লুশন দিয়ে দেন। না, ইন জেনারেল আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত অল্প সময়ের ভিতরে যে কাজগুলো তিনি করেছেন খুবই প্রশংসার যোগ্য। বিশেষ করে এইবার আমরা 79তম অধিবেশনে, বিশেষ করে বাইডেনের বোধহয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা নাই যে কোনো ইন্টারিম গভর্নমেন্ট অল্প কয়েক মাসের জন্য তারা হয়তো আসছে, তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছে, এটা নজিরবিহীন। এটা
অনেক উপকার হবে আমাদের ফরেন পলিসি এন্ড ইকোনমিক পলিসি। এটা তার বড় সাফল্য। তারপরে সারা বিশ্বের নেতাদের মানে তার লাইন যা যদি দেখা যায় তো বিরাট লাইন। উনাকে ২ মাস থাকতে হবে প্রত্যেক রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে হলে। তো এটা একটা অলৌকিক একটা সুন্দর একটা সুযোগ থ্যাংক ইউ সো এবং মাচ এই ডক্টর সুযোগটা শাহজালাল। তিনি আমাদের ক্রিয়েট সময় করতে শেষ। পারছেন। আপনাকে থ্যাংক ইউ। অশেষ এবং বিশেষ ধন্যবাদ আজকের অনুষ্ঠানে থাকার জন্য আলাপনের পক্ষ থেকে। আমরা এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি দর্শকবৃন্দ। আগামী শনিবার দিন দুপুর ১২টায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সময় রাত ১০টায় এবং সারা ইউরোপে সন্ধ্যা ৫টায় আপনাদের আমাদের অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।